afternoon. কালকে ক্লাস হয়নি, ক্লাস কেন হয়নি জানি না। কালকে ক্লাস হয়নি, সেই ক্লাসটা আমি আগামীকাল রিশিডিউল করেছি। যেহেতু কালকে ক্লাসটা অ্যাসাইনই হয়নি, আমি অনেক চেষ্টা করার পরও কালকে ক্লাসটা করতে পারিনি, তো সেই ক্লাসটা আমি আগামীকাল নিয়ে নেবো 1টার সময়। কাকে দেখতে পাচ্ছ না? তোমাকে দেখা যাচ্ছে আমি অডিবল ভিজিবল দুটোই? আমাকে দেখা যাচ্ছে আমি কি ভিজিবল? যারা দেখতে পাচ্ছ না তারা একবার রিজয়েন করে নাও। গুড আফটারনুন। আগের দিনে কোনো কিছু ডাউট আছে? আগের দিনে কোনো কিছু ডাউট আছে? আগের দিনের কোনো কিছুতে ডাউট আছে? যে দেখতে পাচ্ছ না তাকে রিজয়েন করতে হবে। আমার এদিক থেকে দেখা যাচ্ছে, বাকিরাও দেখতে পাচ্ছে আমাকে, তুমি দেখতে পাচ্ছ না, তোমার কোনো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, তুমি রিজয়েন করে নাও। কোনো কিছুতে ডাউট? কোনো কিছুতে ডাউট? কোনো কিছুতে ডাউট? কিছু বলছো না মানে ডাউট নেই ধরে নিলাম। রঞ্জিত একটু ওয়েট, আমি খেলা করছি না, একটু ওয়েট। মাউন্ট এভারেস্টকে সাগরমাথা বলা হয় নেপালে। নেক্সট দিন তোমারই যদি ডাউট থাকে তাহলে আমি কিছু বলতে পারবো না, তো একটু ওয়েট। হ্যাঁ, আমি যেগুলো পড়াই সেগুলোই বলতে হবে। যে দেখতে পাচ্ছ না, শুনতে পাচ্ছ না, তাকে রিজয়েন করতে হবে বা সাপোর্টে ফোন করতে হবে, এটা আমার হাতে নেই। চলো, আমাদের কতটা হয়েছিল বলতে পারবে? সময় থেকে আজকে হবে নাকি? না, ভাগ করে উত্তর ভারতের সময় থেকে হবে, তাই তো? পটকাইভূমটা অবস্থিত হচ্ছে ভারত এবং মায়ানমারের মাঝে, অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের মাঝে অবস্থিত। তার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দাফাবুম। নোটগুলো পড়তে পারো। এছাড়া আমার আমার একটা বই রয়েছে, আমি তো আমার বইটাকেই সব থেকে ভালো বলবো, কারণ আমি আমার বইটাকে আমার মতো করেই তৈরি করেছি। সেই বইটাও কিনতে চাইলে কিনতে পারো, বাংলার বই বৈচিত্র্যময় ভারত, আড্ডাতেই রয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি হয়ে যাবে। তোমাদের যে চ্যাপ্টারগুলো আমি পড়িয়ে দিয়েছি লাস্টে, আমি আজকে করিয়ে নিই, তারপর এমসিকিউতে যাব। আগে সিলেবাস শেষ হয়ে যাক, তারপর এমসিকিউতে যাব। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, যে চ্যাপ্টারগুলো আমি করিয়ে দিচ্ছি সেই চ্যাপ্টারগুলোতে তোমরা প্লিজ একটুখানি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো। দেখো যে এই চ্যাপ্টারগুলো যেগুলো তোমাদের হয়ে যাচ্ছে, আমি বলছি আমার ডান, সেগুলোতে তোমরা কোনো এরকম কোশ্চেন আছে কিনা যেগুলো তোমরা পারছো না। ঠিক আছে? এরকম কি কোনো কোশ্চেন আছে যেটা পারছো না? এরকম জিনিসটাকে একটু দেখে নাও। ওকে? আমার বইটা কিনলে এই নোটগুলো কিনতে হবে? আমার বইটার মধ্যে এগুলো সবটাই রয়েছে, আরো অনেক বেটার ফর্মে রয়েছে। বই বলে সেটাতে আরো বেশি করে রয়েছে।
আমার বইটা কিভাবে অর্ডার করবে আড্ডার অ্যাপের মধ্যে থাকবে, ওটা আমি ক্লাসের পর বলে দেবো, ঠিক আছে? 2 PM এ বলে দেবো। আজকে ক্লাসটা করিয়ে নি, তারপরে আমি ক্লাসের পর বলে দেবো। বা আমাকে মেসেজ করে নিও, যদি আমার নাম্বার থাকে আমাকে মেসেজ করে নিয়ে আমি দেখিয়ে দেবো কি করে পারচেস করবে। চলো, উত্তর ভারতের সমভূমি যেটা রয়েছে, উত্তর ভারতের সমভূমি যেটা রয়েছে সেটাকে টোটাল 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পাঞ্জাব সমভূমি, একটা হচ্ছে পাঞ্জাব সমভূমি, একটা হচ্ছে দাঁড়াও একটা জিনিস বলে রাখি, আমার যে বইটা সেটা WBCS ওরিয়েন্টেড বই, এবং সেটাতে জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি 100% রয়েছে। সেটাতে পড়লে সবটা কভার হবে, সবটা 100% ইন্ডিয়ান জিওগ্রাফি কভার হবে, ঠিক আছে? এবার এতে এসো, ভারতবর্ষের যে উত্তর ভারতের সমভূমিগুলো রয়েছে তার মধ্যে টোটাল 3টে ভাগে এটাকে ভাগ করা যায়। একটা হচ্ছে পাঞ্জাব সমভূমি, যেটা সিন্ধু এবং তার উপনদী, সিন্ধু এবং তার উপনদী যেটা পলি সঞ্চয়ের ফলে তৈরি করেছে, সেটা হচ্ছে পাঞ্জাব সমভূমি। একটা হচ্ছে গাঙ্গেয় সমভূমি, যেটা গঙ্গা এবং তার উপনদী পলি সঞ্চয়ের ফলে তৈরি করেছে, সেটা হচ্ছে গাঙ্গেয় সমভূমি। আর এটা হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি, এটা হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি। 3টে ভাগে এটাকে ভাগ করা যাচ্ছে। পাঞ্জাব সমভূমিকে যদি বলা হয়, পাঞ্জাব সমভূমি কোনোটারই আয়তন পড়ার দরকার নেই, কোনোটা কত বড় হচ্ছে সেরকম আয়তন পড়ার কারোরই দরকার নেই, আয়তনটাকে বাদ দিতে পারো। পাঞ্জাব সমভূমিটা বেসিক্যালি যখন আগে অবিভক্ত ভারতবর্ষ ছিল তখন পাঞ্জাবটা তো আরো অনেকটা বড় ছিল, সেই জায়গাটাকে মিন করেই হচ্ছে। এখানে সিন্ধু এবং তার যে 5টা উপনদী, সিন্ধু এবং তার 5টা উপনদী তারা পলি সঞ্চয় করার ফলে এই জায়গাটাকে তৈরি করেছে। পড়ানোর মধ্যে অন্য কোনো কথা প্লিজ নয়। আর যদি চাও বইটা কিনতে, বইটা কিনতে পারো। এগুলো যেগুলো রয়েছে তার থেকে অনেক বেটার, মানে বেটার বলবো না, সেটাকে অনেক গোছানো ভার্সনে বইটাতে রয়েছে। যদি চাও বইটা কিনলে কিনতে পারো। কি করে কিনতে হবে ক্লাসের পর আমাকে জিজ্ঞেস করলে আমি ক্লাসের পর বলে দেবো। এই মুহূর্তে ক্লাসের পড়ার মধ্যেখানে পড়া বন্ধ করে আমি আর কোনো কথা বলবো না। তো যে কিনতে চাইছো, পড়তে চাইছো, সেই ক্লাসের পর বলো এখন আমি এটাকে পড়াবো, তো প্লিজ এটাতে কনসেন্ট্রেট করো। একটু আগে রঞ্জিত তুমি আমাকে বলছিলে না পড়া শুরু করুন, পড়া শুরু করুন, দেরি হয়ে যাচ্ছে। তো দেরি করো না বাবা, আমাকে পড়াতে দাও, সেটা অনেক সুবিধা হবে। ক্লাসের পর এটা নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? 2টোর পরে। আচ্ছা, পাঞ্জাব সমভূমিতে কি হচ্ছে, পাঞ্জাব সমভূমিতে কি হচ্ছে, যেখানে পাঞ্জাব মানে সিন্ধু এবং তার যে 5টা উপনদী, সেই 5টা উপনদী পলি সঞ্চয়ের ফলে এই জায়গাটাকে তৈরি করেছে। দেখো আগে তো অবিভক্ত ভারতবর্ষ ছিল, তখন আমাদের পাকিস্তানটা আমাদের মধ্যেই ছিল, তো সেই কারণে এই যে জায়গাটা, এই যে সমভূমি অঞ্চলটা, সেটা ওই পাকিস্তানেরই পার্টটাতে যাচ্ছে। এখানে এটাকে দোয়াব বলা হয়। প্রথমত পাঞ্জাবকে বলা হয় ল্যান্ড অফ 5 ওয়াটার, ল্যান্ড অফ 5 ওয়াটার, পঞ্চনদ, সেখান থেকে পাঞ্জাব নামটা এসছে। পাঞ্জাব অঞ্চলে কিছু দোয়াব দেখতে পাওয়া যায়। দোয়াব কাকে বলে? দোয়াব হচ্ছে, ধরো এই একটা নদী গেল, এই একটা নদী গেল, তার মাঝের যে ল্যান্ডটা, এর মাঝের যে ল্যান্ডের পোর্শন, তাকে বলা হচ্ছে দোয়াব। এর মাঝের যে ল্যান্ডের পোর্শন তাকে বলা হচ্ছে দোয়াব। দোয়াব মানে ল্যান্ড বিটুইন টু রিভার, টু রিভার, দুটো নদীর মাঝের যে ল্যান্ডের পোর্শনটা তাকে বলা হচ্ছে দোয়াব, ঠিক আছে? এবার আমাদের এখান থেকে প্রশ্ন কি রকম করে আসে, এই পেজটা আমি বাংলাতে দিইনি, তার কারণ এই পেজটা তোমাদের ইংলিশেই সুবিধা হবে। দেখো প্রথমে সিন্ধুর 5টা উপনদী কি সেটাকে আগে বলে দিই। প্রথম হচ্ছে সতলেজ, ইংলিশে নামটা পড়ো সুবিধা হবে, সতলেজ মানে হচ্ছে শতদ্রু, সতলেজ মানে হচ্ছে শতদ্রু। বদ্বীপ আর দোয়াব না, বদ্বীপ হচ্ছে যখন নদী পলিটাকে ক্যারি করে নিয়ে গিয়ে সমুদ্রের ওপর স্থাপন করছে, সমুদ্রের উপর সেটাকে একটা ল্যান্ড বানাচ্ছে, পলিটাকে ক্যারি করে নিয়ে গিয়ে সমুদ্রের উপর ল্যান্ড বানাচ্ছে, কিংবা নদীর মাঝে একটা ল্যান্ড তৈরি হয়ে যাচ্ছে, মানে নদীটাই ধরো এরকম করে গিয়ে এরকম করে মিট করে যাচ্ছে, এর মাঝে ল্যান্ড হচ্ছে, সেটা হচ্ছে বদ্বীপ। সেটা হচ্ছে একটা নদীরই ভাগ পেয়ে যাচ্ছে। এখানে দুটো নদী, এই একটা নদী গেছে, এই একটা নদী গেছে, এর মাঝের যে পার্টটা সেটা হচ্ছে দোয়াব। দোয়াব হচ্ছে ল্যান্ড বিটুইন টু রিভার। ওকে, আচ্ছা, সিন্ধুর যে 5টা উপনদী সেগুলো কি কি আগে দেখে নাও। সেগুলো কি, ফার্স্টে হচ্ছে সতলেজ, যেটাকে শতদ্রু বলা হয়, লিখে রাখতে পারো সতলেজ মানে শতদ্রু, ঠিক আছে? আমি সতলেজ করেই হয়তো বলবো সতলেজ। তারপরে আসছে বিয়াস, বিয়াস মানে হচ্ছে বিপাশা, বিয়াস মানে হচ্ছে বিপাশা। প্রথমে যাচ্ছে সতলেজ, তারপরে আসছে বিয়াস, বিয়াস মানে হচ্ছে বিপাশা। তারপরে হচ্ছে রবি, রবি হচ্ছে ইন্দ্রাবতী,
রবি হচ্ছে ইন্দ্রাবতী। ওকে, তারপরে হচ্ছে চেনাব। চেনাব মানে চন্দ্রভাগা। চেনাব মানে হচ্ছে চন্দ্রভাগা, চেনাব চন্দ্রভাগা। তারপরে হচ্ছে ঝেলাম মানে বিতস্তা। ঝেলাম মানে বিতস্তা। আচ্ছা, কেন আমি তোমাকে এগুলোকে ইংলিশে পড়তে বলছি? কারণ যখন দোয়াবের নামগুলো পড়বে সেক্ষেত্রে ইংলিশেরটাই তোমাদের হেল্পফুল হবে। দোয়াব কাকে বলা হচ্ছে? ল্যান্ড বিটুইন টু রিভার, দুটো নদীর মাঝের ল্যান্ডটাকে বলা হচ্ছে দোয়াব। ফার্স্ট এরটা হচ্ছে ব্রিস্ট, BIST। বি এর জন্য কি আসবে? বিয়াস। এসটির জন্য কি আসবে? সতলেজ। তো বি এর জন্য আসছে বিয়াস, এসটির জন্য আসছে সতলেজ, ব্রিস্ট দোয়াব। ঠিক আছে। ঝেলাম হচ্ছে বিতস্তা, ঝেলাম হচ্ছে বিতস্তা। বাড়ি, বি এর জন্য হচ্ছে বিয়াস, আর এর জন্য হচ্ছে রবি। বি এর জন্য বিয়াস, আর এর জন্য হচ্ছে রবি। তো দুটো নদীর মাঝের যে পাটটা, ওই দুটো নদীর নাম দিয়েই তৈরি হচ্ছে বিয়াস রবি। রচনা, আর এর জন্য আসছে রবি, সিএইচ এর জন্য আসছে চেনাব। আর এর জন্য রবি, সিএইচ এর জন্য আসছে চেনাব, রচনা। তারপরটা আসছে জেক, জে এর জন্য আসছে ঝেলাম, সিএইচ এর জন্য আসছে চেনাব। জে এর জন্য আসছে ঝেলাম, সিএইচ এর জন্য আসছে চেনাব। তারপরে হচ্ছে সিন্ধ সাগর। সিন্ধ সাগর, সিন্ধ মানে কি? সিন্ধু। তাহলে সিন্ধু এখানে থাকবে, সিন্ধু এবং ঝেলাম এই দুটোর মধ্যে আসছে সিন্ধ সাগর। তো প্রত্যেকটা নদী দেখো, প্রত্যেকটা দোয়াব দেখো, দুটো নদীর নাম অনুসারে এখানে দোয়াবের নামটা হয়েছে। যে কোনো দুটো নদীর নাম অনুসারে এখানে এটা হয়েছে। একটা মিনিট। ওকে, আচ্ছা, এরপরটা কি আসছে? এরপরটা আসছে গাঙ্গেয় সমভূমি। বিয়াস হচ্ছে বিপাশা, রবি হচ্ছে ইন্দ্রাবতী। পরেরটা হচ্ছে গাঙ্গেয় সমভূমি। গাঙ্গেয় সমভূমিকে তিনটে ভাগে ভাগ করা যায়। পরেরটা হচ্ছে গাঙ্গেয় সমভূমি, এটাকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা পোর্শনকে বলা হচ্ছে উচ্চ গঙ্গা সমভূমি, এই পোর্শনটাকে বলা হয় উচ্চ গঙ্গা সমভূমি। এই পোর্শনটাকে বলা হচ্ছে মধ্য গঙ্গা সমভূমি। একটা হচ্ছে উচ্চ গঙ্গা সমভূমি, একটা মধ্য গঙ্গা সমভূমি, একটা হচ্ছে নিম্ন গঙ্গা সমভূমি। উচ্চ গঙ্গা, মধ্য গঙ্গা, নিম্ন গঙ্গা সমভূমি। আমি তোমাদেরকে যেরকম করে বলছি সেইভাবে নোটটা করো, তাহলেই তোমাদের সুবিধা হবে। এখানে ইংলিশ বাংলা দুটোতে রয়েছে, বাট আমি তোমাকে যেটা বলছি সেটাতে করলে সুবিধা হবে। বাংলাতে এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে, দেখো বাংলাতে দেওয়া রয়েছে, বাট এটার থেকে তোমাদেরকে যেটা বলছি সেটাতে সুবিধা হবে তোমাদের। আচ্ছা, উচ্চ গঙ্গা সমভূমির মধ্যে ড্যাশ দিয়ে লেখো, উচ্চ গঙ্গা সমভূমিতে ড্যাশ দিয়ে লেখো, এখানে অবস্থিত রোহিলখান্ড প্লেন। রোহিলখান্ড সমভূমি, এখানে অবস্থিত রোহিলখান্ড সমভূমি। উচ্চ গঙ্গা সমভূমিতে অবস্থিত রোহিলখান্ড সমভূমি। উচ্চ গঙ্গা সমভূমিতে অবস্থিত রোহিলখান্ড সমভূমি, যাকে বলা হয়, যেটা যেটা অবস্থিত হচ্ছে উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে, যেটা অবস্থিত উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে, রোহিলখান্ড সমভূমি যেটা অবস্থিত উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে, উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে অবস্থিত। এটা প্রশ্ন এসেছিল, এইভাবেই প্রশ্নটা এসেছিল। উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে অবস্থিত রোহিলখান্ড সমভূমি, এটা এটা বেসিক্যালি আমাদের উচ্চ গঙ্গা সমভূমির পার্ট, আপার গঙ্গা প্লেনের পার্টের মধ্যে যাচ্ছে। ঠিক আছে, পরের পয়েন্ট লেখো, লিখে নিয়েছো সবাই? উচ্চ গঙ্গা সমভূমির পার্টের মধ্যে যাচ্ছে, আপার গঙ্গা প্লেনের পার্টের মধ্যে যাচ্ছে রোহিলখান্ড সমভূমি, অবস্থিত উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে, উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে অবস্থিত। লিখে নিয়েছো সবাই? ঠিক আছে, ভেরি গুড, ভালো করে ক্লাস করো। লিখে নিয়েছো সবাই? পরেরটা লেখো, আওয়াধ প্লেন।
আওয়াধ, AWADH, AWADH, আওয়াধ প্লেন। আওয়াধ প্লেনটা, আওয়াধ সমভূমিটা, এটা অবস্থিত রোহিলখান সমভূমির দক্ষিণ পূর্ব দিকে। রোহিলখান সমভূমির দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। রোহিলখান সমভূমির দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত আওয়াধ প্লেন। এখানে একটা প্রশ্ন আসে, আওয়াধ সমভূমির ইম্পর্টেন্ট নদী কোনটা? আওয়াধ সমভূমির ইম্পর্টেন্ট নদী কোনটা? আওয়াধ সমভূমির ইম্পর্টেন্ট নদী হচ্ছে, আওয়াধ সমভূমির ইম্পর্টেন্ট নদী হচ্ছে ঘরঘরা। ঘরঘরা হচ্ছে এখানকার ইম্পর্টেন্ট নদী। ঘরঘরা হচ্ছে আওয়াধ সমভূমির ইম্পর্টেন্ট নদী। ওকে, তারপর হচ্ছে এই জায়গাতে অবস্থিত। এবার আসছে, এই দুটো আমাদের উত্তর গঙ্গা সমভূমি বা উচ্চ গঙ্গা সমভূমিতে হয়ে গেল। এই দুটো হয়ে গেল উচ্চ গঙ্গা সমভূমিতে। এবার এসো মধ্য গঙ্গা সমভূমিতে। এবার এসো মধ্য গঙ্গা সমভূমিতে। মধ্য গঙ্গা সমভূমির মধ্যে রয়েছে মিথিলা, মিথিলা সমভূমি এবং মগধ। মিথিলা এবং মগধ, মিথিলা এবং মগধ, এই দুটো হচ্ছে মধ্য গঙ্গা সমভূমিতে অবস্থিত। এই জায়গার ইম্পর্টেন্ট নদী যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে কোসি। কোসি হচ্ছে এখানকার ইম্পর্টেন্ট নদী। এবং এই জায়গার যে কোথায় অবস্থিত যদি বলা হয় তাহলে সেটা অবস্থিত হচ্ছে বিহার। মধ্য গঙ্গা সমভূমি বিহার। ওকে, সোনও হবে, বাট যেহেতু দুটোই আমাদের এই দিকে অবস্থিত, সোন নদী এখানে রয়েছে, সোন এখানে রয়েছে, মিথিলা মাগধ দুটোই উত্তর দিকে অবস্থিত, তাই সোনের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোসি। কোসি। ক্লিয়ার? পরেরটা বলবো। লিখেছো সবাই? পরেরটা বলি। আমি তোমাদের যে পয়েন্টগুলো বলছি তোমাদের এই পয়েন্টের বাইরে কোনো প্রশ্ন আসবে না। শোন কেন হবে না বললাম তো, শোনো না কেন কথা, কথাটা শোন তাহলেই তো হবে। সোন নদী এখানে অবস্থিত, আমি মিথিলা হচ্ছে এটা, মাগধ হচ্ছে এটা, দুটোই গঙ্গার এই দিকে অবস্থিত, গঙ্গার বাঁ তীরে অবস্থিত। সোন গঙ্গার ডান তীরে, তাই জন্য সোন হবে না। ওকে, পরেরটা বলি। নিম্ন গঙ্গা সমভূমি। নিম্ন গঙ্গা সমভূমি বলতে সেটা হয়ে যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। নিম্ন গঙ্গা সমভূমি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, দেখো গঙ্গা নদী এই জায়গা থেকে এই জায়গাতে চলে ক্রস করেছে, এইভাবে ক্রস করেছে। তো গঙ্গার যে উপরের পোর্শনটা, এই যে পোর্শনটা, তাকে বলা হয় উত্তরবঙ্গ। এটা হয়ে যাচ্ছে আমাদের উত্তরবঙ্গ। এইটার সঙ্গে গঙ্গার খুব একটা কানেকশন নেই। গঙ্গা নদীর উপরের পোর্শনটা, মালদা থেকে শুরু করে উপরের পোর্শনটা, সেটা হচ্ছে উত্তরবঙ্গ। ঠিক আছে, এটা নিয়ে আমাদের খুব একটা কানেকশন নেই। আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে, আচ্ছা দাঁড়াও আমি অন্য একটা ছবি দিয়ে দেখাচ্ছি, দাঁড়াও ওয়েট। এটাকে দেখো, এইখান থেকে গঙ্গা নদী পাস করেছে,
ঠিক আছে, গঙ্গার উপরের এই পোর্শনটা এটাকে বলা হচ্ছে মানে এই পুরোটাই হচ্ছে উত্তরবঙ্গ। এই সবুজ রঙের যে পোর্শনটা দেখতে পাচ্ছ তাকে বলা হচ্ছে উত্তরবঙ্গীয় সমভূমি। ঠিক আছে, উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল, যেটাকেও ভাগ করা যায় সেটা আমাদের কনসার্ন নয়। দক্ষিণে এসো, দক্ষিণের এই যে পোর্শনটা এইটা হচ্ছে পুরুলিয়া। এই অঞ্চলটা হচ্ছে বেসিক্যালি মালভূমি অঞ্চল। এই অঞ্চলটা হচ্ছে বেসিক্যালি আমাদের প্ল্যাটো রিজিয়ন। ঠিক আছে, এটা হচ্ছে প্ল্যাটো রিজিয়ন, এটা হচ্ছে মালভূমি। ওয়েস্ট বেঙ্গলের সব থেকে পুরোনো পার্ট সেটা হচ্ছে এটা, সমভূমির মধ্যে পড়ছে না। এই যে হলুদ অঞ্চলটা দেখছো এটা হচ্ছে রাঢ় অঞ্চল, এটাও সমভূমি অঞ্চলের মধ্যে পড়ছে না। সমভূমি অঞ্চলের মধ্যে পড়ছে হচ্ছে এই জায়গাটা, এটা এই যে এই কালারটা দেখছো এটাকে বলা হয় নিম্ন গঙ্গা সমভূমি, এইটাকে বলা হয় নিম্ন গঙ্গা সমভূমি। এই পোর্শনটাকে নিম্ন গঙ্গা সমভূমিকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়। নিম্ন গঙ্গা সমভূমিকে এটাকেও আবার তিনটে ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মুড়িবন্ধ, একটা হচ্ছে ম্যাচিওর, একটা হচ্ছে অ্যাক্টিভ ডেল্টা রিজিয়ন। নিম্ন গঙ্গা সমভূমি বুঝতে পেরেছো কোনটা? ওই জায়গাটাকেও আবার তিনটে ভাগে ভাগ করছি। কি কি ভাগে ভাগ হচ্ছে? প্রথমে হচ্ছে মুমূর্ষু বদ্বীপ অঞ্চল, এটা পুরোটাই বদ্বীপ অঞ্চলের মধ্যে যায় নিম্ন গঙ্গা সমভূমিটা। প্রথম পার্টটা হচ্ছে মুমূর্ষু বদ্বীপ অঞ্চল, মুড়িবান ডেল্টা রিজিয়ন, যেখানে ডেল্টা গঠনের কাজ পুরোপুরি হয়ে গেছে, নতুন করে আর কোন রকম ডেল্টা গঠন হবে না। যা ডেল্টা গঠনের কাজ পুরোপুরি হয়ে গেছে, নতুন করে কোনো ডেল্টা গঠনের কাজ হবে না, সেটা হচ্ছে মুড়িবান ডেল্টা রিজিয়ন বা মুমূর্ষু ডেল্টা রিজিয়ন। এর পরেরটা হচ্ছে পরিণত বদ্বীপ অঞ্চল, যেটাকে বলা হয় ম্যাচিওর ডেল্টা রিজিয়ন। পরিণত বদ্বীপ অঞ্চল যেটাকে বলা হচ্ছে ম্যাচিওর ডেল্টা রিজিয়ন, যেখানেও ডেল্টা গঠনের কাজ পুরো হয়ে গেছে, বাট সেটা মুমূর্ষুর থেকে কিছুটা নতুন। এই পোর্শনটার থেকে এই পোর্শনটা নতুন, এইটার থেকে এই পোর্শনটা নতুন। আরেকটা হচ্ছে সক্রিয় ডেল্টা রিজিয়ন, যেখানে ডেল্টা গঠনের কাজ এখনো চলছে। ঠিক আছে, যেখানে এই মুহূর্তে দাঁড়িয়েও ডেল্টা গঠন হচ্ছে, সেটাকে বলা হচ্ছে সক্রিয় ডেল্টা রিজিয়ন। বদ্বীপ, বদ্বীপ ডেল্টা মানে বদ্বীপ, যেখানে এখনো বদ্বীপ সক্রিয় বদ্বীপ অঞ্চল, যেখানে এখনো বদ্বীপ গঠনের কাজ চলছে, সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ডেল্টা রিজিয়ন, যেমন নর্থ সাউথ 24 পরগনা। নিম্ন গঙ্গা সমভূমির ইম্পর্টেন্ট রিভার গঙ্গা, ফার্স্ট অফ অল গঙ্গা, এরপর গঙ্গার যে উপনদীগুলো আছে অজয়, দামোদর, এগুলো। অজয়, দামোদর এই দুটোই বলতে পারো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? দামোদর, অজয়, গঙ্গা। এখান থেকে খুব একটা প্রশ্ন তোমাদের আসার কথা নয়, আমি লোকেশনটা বোঝানোর জন্য বললাম। যদি তবু জিজ্ঞেস করা হয় যে এখানে মানে ম্যাচিওর ডেল্টাতে আলাদা নদী জিজ্ঞেস করছো, এটা পুরোটার মধ্যে নদীগুলো বললাম। এটা তোমাদের এতটা ডিটেলসে পড়তে হতো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি তোমাদের নেই, জাস্ট লোকেশন বোঝানোর জন্য বললাম। এইটুকু পড়ো, এর থেকে বাইরে তোমাদের প্রশ্ন আসবে না। ম্যাচিওর ডেল্টা মানে যেখানে ডেল্টা গঠনের কাজ হয়ে গেছে আর নতুন করে হবে না। ডেল্টা ম্যাচিওরের মধ্যে যাচ্ছে হাওড়া, হুগলি, মেদিনীপুর, এই জায়গাগুলো। ওকে, নদীটা নদী, যেটাকে নদী দেখো সেটা নদী, নদীর মধ্যে যে ছোট ছোট আইল্যান্ড গুলো দেখো সেগুলো বদ্বীপ, এগুলো হচ্ছে বদ্বীপ। নদীগুলো এসে পলি নিয়ে গিয়ে এগুলো সঞ্চয় করেছে, এগুলো বদ্বীপ।
আর কোনো প্রশ্ন? আমি জিজ্ঞেস করলাম আর কোনো প্রশ্ন, একটা প্রশ্ন এলো, কি গেস করো? আমি যখন জিজ্ঞেস করলাম আর কোনো প্রশ্ন আছে কিনা, আমাকে একজন একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে। ক্যান ইউ গেস? জিজ্ঞেস করেছে ম্যাম আপনার নাম কি? খালি কি পলি দিয়ে বদ্বীপ গঠন হচ্ছে? হ্যাঁ, পলি দিয়েই গঠন হয়। পলির সাথে কিছু নুড়ি পাথর থাকে, বাট পলি দিয়েই মেনলি হয়। যেটা বললাম এর বাইরে কোনোটা আসবে না, যা বললাম এর বাইরে কোনোটা আসবে না। আবার বলছি, আমি যেটা বললাম এটাও তো আমি তোমাকে বললাম যে এর বাইরে কোনোটা আসবে না। তোমরা নিজেরা একবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুঁজো, ঠিক আছে? সবাইকে বলছি, ধরো আমি কিছু মিস করে গেলাম, তোমরা একবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সবাই খুঁজো। এর মধ্যে যদি কোনো জিনিসটা দেখো যে এর মধ্যে কোনোটা আসেনি, হয়নি, তাহলে সেটা আমাকে বলো। ওয়েস্ট বেঙ্গলে বদ্বীপের সংখ্যা কটা? সংখ্যা এরকম করে বলা যায় না। মধ্য গঙ্গাটা একটু বলবেন, আর নিম্ন গঙ্গাটা। তুমি কোথায় ছিলে এতক্ষণ ধরে? ডিটেলসে এতক্ষণ ধরে মধ্য নিম্ন সব রকম গঙ্গা বলে ফেললাম, কোথায় ছিলে বাবা? একটু রেকর্ডেড দেখে নিও, ঠিক আছে? একটু রেকর্ডেড দেখে নিও। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো সবাই? যারা ক্লাসে ছিলে শুনেছো তারা কি বুঝতে পেরেছো সবাই? পুরোটা বলা খুব ডিফিকাল্ট, এতটা বলা যাবে না, একবার রেকর্ডেড দেখে নিও। যারা 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 ক্লাসে ছিলে শুনেছো তারা বুঝতে পেরেছো সবাই? চলো, এরপর আসছে ব্রহ্মপুত্র সমভূমি। এরপর আসছে ব্রহ্মপুত্র সমভূমি। ব্রহ্মপুত্র সমভূমির মধ্যে এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা ব্রহ্মপুত্র এবং তার উপনদী পলি সঞ্চয়ের ফলে যেটা তৈরি করেছে তাকে বলা হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি। এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা খুব সিম্পল, এখানে মাজুলি অবস্থিত। এই জায়গাতে অবস্থিত হচ্ছে মাজুলি। আমি যখন তোমাদের রিভার পড়াবো তখন মাজুলিটা আমি আরো একবার বলবো। মাজুলি অবস্থিত, মাজুলি হচ্ছে রিভারাইন আইল্যান্ড। দেখো আমি এতক্ষণ ধরে তোমাদেরকে বলছিলাম ডেল্টা গঠন হচ্ছে, বদ্বীপ গঠন হচ্ছে। বদ্বীপ কি করে গঠন হচ্ছে? পলিটা এসে নদীর থেকে যে পলিটা বহন করা হচ্ছে সেই পলিটা এসে সমুদ্রের মধ্যে গিয়ে পলিটা সঞ্চয় করে একটা ডেল্টা আকৃতি বা ব আকৃতির একটা দ্বীপ গড়ে তুলছে, তাকে বলা হচ্ছে বদ্বীপ। নদী পলি বহন করে নিয়ে এসে সমুদ্রের মধ্যে গিয়ে সেটাকে যখন সঞ্চিত করছে এবং তখন যদি একটা ব আকৃতি বা ডেল্টা আকৃতির কোনো দ্বীপ গঠন হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে বদ্বীপ। তো এটা বদ্বীপটা কোথায় গঠিত হচ্ছে? সমুদ্রতে গঠিত হচ্ছে। বাট যদি কখনো নদীটা এতটাই বড় হয়ে থাকে যে নদীটার মধ্যে একটা আইল্যান্ড গড়ে উঠেছে, দুটো নদী নয় কিন্তু একটাই নদী, একটা নদীর মধ্যে একটা বড় আইল্যান্ড গড়ে উঠেছে, তখন তাকে বলা হচ্ছে রিভারাইন আইল্যান্ড, নদী বক্ষে গড়ে ওঠা বদ্বীপ, নদী বক্ষে গড়ে ওঠা দ্বীপ। ঠিক আছে, তাকে বলা হচ্ছে নদী বক্ষে গড়ে ওঠা দ্বীপ। তো এই যে মাজুলিটা, মাজুলি হচ্ছে ভারতের সব থেকে বড় নদী বক্ষে গড়ে ওঠা দ্বীপ, যেটাকে রিভারাইন আইল্যান্ড বলা হয়। এটা অবস্থিত আসামে, এটা অবস্থিত ব্রহ্মপুত্র নদীতে। আমি রিভারের ক্লাসে জিনিসটাকে আরো একবার বলবো, ব্রহ্মপুত্র নদী যেহেতু এতটাই বড়, ওর মাঝে এই আইল্যান্ডটা তৈরি হয়েছে, এটা হচ্ছে রিভারাইন আইল্যান্ড। শানবার, কি বুঝতে পারছি না, কি জিজ্ঞেস করলে বুঝতে পারলাম না। এটা সমুদ্রের মানে কি জিজ্ঞেস করলেন, কোনো কোশ্চেনটাই বুঝতে পারলাম না। সান্দবার, সান্দবার, এটা ইংলিশটা আমরা বেঙ্গলিটা আমি সেটাই বুঝতে পারছি না, কি জিজ্ঞেস করছো আরেকবার লেখো ঠিকঠাক করে। তো এটাকে বলা হচ্ছে মাজুলি। মাজুলি হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় নদীবক্ষে গড়ে ওঠা আইল্যান্ড। এটা অবস্থিত হচ্ছে ব্রহ্মপুত্রতে, এটা অবস্থিত হচ্ছে আসামে। ওকে, এটা বাংলা, এটা ইংলিশ। ওকে, এটুকুর মধ্যে কারোর কোনো প্রশ্ন? উত্তরের সমভূমির মধ্যে কারোর কোনো প্রশ্ন? জোরহাট রিভার অবস্থিত নয়। মাজুলিকে বলছো? মাজুলি অবস্থিত পুরোপুরি ভাবে ব্রহ্মপুত্রতে।
ব্রহ্মপুত্র এবং খেরকুটিয়া এর মধ্যে মাজুলি অবস্থিত? কারো কোনো প্রশ্ন? পরেরটা যাই। পরেরটায় যাই। আচ্ছা, এর পরের যে পার্টটা সেটা হচ্ছে এই যে পোর্শনটা, ঠিক আছে, এই পোর্শনটা হচ্ছে পরের পার্টটা। এইটাকে বলা হচ্ছে পেনিনসুলা প্ল্যাটো রিজিয়ন বা উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। এটাকে বলা হয় পেনিনসুলা প্ল্যাটো রিজিয়ন বা উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। উপদ্বীপীয় মালভূমি কেন বলা হচ্ছে? উপদ্বীপ কাকে বলা হয়? উপদ্বীপ বলা হয় যখন তার তিনটে দিকে জল থাকে, এই দিকে জল রয়েছে, এই দিকে জল রয়েছে, এই দিকেও জল রয়েছে, তিনটে দিকে জল থাকলে তখন তাকে বলা হয় উপদ্বীপীয়, ঠিক আছে। তো এই পোর্শনটা হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। এই পোর্শনটা ভারতবর্ষের ভূপ্রকৃতির সব থেকে পুরানো পার্ট। ভারতবর্ষের ভূপ্রকৃতির সব থেকে পুরানো পার্ট হচ্ছে এটা, ওল্ডেস্ট পার্ট অফ ইন্ডিয়ান ফিজিওগ্রাফি। ওল্ডেস্ট পার্ট অফ ইন্ডিয়ান ফিজিওগ্রাফি সেটা হচ্ছে এটা, ঠিক আছে। এই জায়গাটা এতটাই প্রাচীন যেটা গন্ডওয়ানা ল্যান্ডের পার্ট হিসেবে পরিচিত। গন্ডওয়ানা ল্যান্ডটা কি? গন্ডওয়ানা ল্যান্ডটা হচ্ছে যখন একদম একজন একটা তত্ত্ব ছিল ওয়েগেনারের মুহি সঞ্চালন তত্ত্ব, সেই তত্ত্ব অনুসারে, তত্ত্বটা তোমাদের লাগবে না, জাস্ট গন্ডওয়ানা ল্যান্ডটা বোঝানোর জন্য বলছি, এই পোর্শনটা জাস্ট বোঝানোর জন্য বলছি। একটা তত্ত্ব এসেছিল, সেই তত্ত্ব অনুসারে পৃথিবীতে প্রথমে একটাই ল্যান্ড মাস ছিল, সেটা হচ্ছে প্যানজিয়া। যা যা এখন এতগুলো মহাদেশ দেখো, সমস্ত মহাদেশ একসঙ্গে জোড়া ছিল, সেটা হচ্ছে প্যানজিয়া। এটা একটা তত্ত্বে বলা হয়েছে, সেটা ছিল প্যানজিয়া। তাকে ঘিরে একটাই মহাসাগর ছিল, তাকে বলা হতো প্যান্থালাসা। প্যানজিয়া এবং প্যান্থালাসা। ইভেনচুয়ালি ওই যে প্যানজিয়াটা ছিল, প্যানজিয়াটা দুটো ভাগে ভাগ হয়ে গেছিল। কি কি ভাগ? একটা হয়েছিল আঙ্গারা বা লরেশিয়া, একটা হয়েছিল গন্ডওয়ানা। এইটাকে বলা হয়, এই যে ভারতের যে এই পার্টটা রয়েছে, এই পার্টটাকে বলা হয় সেই গন্ডওয়ানা। হ্যাঁ, সেটা গন্ডওয়ানা ল্যান্ডের পার্ট। এটাকে, এই পার্টটাকে যেটা বলা হয় সেটা গন্ডওয়ানা ল্যান্ডের পার্ট। তো এই কারণে ভারতবর্ষের এই পার্টটা ওল্ডেস্ট পার্ট অফ ইন্ডিয়ান ফিজিওগ্রাফি, ইন্ডিয়ান ফিজিওগ্রাফির ওল্ডেস্ট পার্ট। ওকে, এই জায়গাটা মেনলি তৈরি হয়েছে গ্রানাইট এবং নিস শিলা দিয়ে। গ্রানাইট এবং নিস শিলা দিয়ে মেনলি এই জায়গাটা তৈরি হয়েছে। এই জায়গাটাকে কতগুলো ভাগে ভাগ করা যায়? এই পোর্শনটা হচ্ছে অনেকগুলো জায়গাতে এটাকে দুটো ভাগ পাবে, অনেকগুলো জায়গাতে তিনটে ভাগও পেতে পারো, আমি বলে দিচ্ছি। এর মধ্যে মালভূমিগুলো পড়ে, হ্যাঁ তাই তো, আমাদের প্ল্যাটো রিজিয়ন চলছে, মালভূমিগুলোই পড়বে। কোন কোন জায়গায় বলা হয় এই জায়গাটাকে দুটো ভাগে ভাগ হচ্ছে, কোন কোন জায়গায় বলা হয় তিনটে ভাগে ভাগ হচ্ছে। বেসিক্যালি এই পোর্শনটাকে ধরে নিয়ে করা হয়, সেম জিনিস, আমি পুরোটাই বলে দিচ্ছি। এই পোর্শনটাকে বলা হচ্ছে মধ্য এবং পূর্ব ভারতের উচ্চভূমি। এই পোর্শনটাকে বলা হয় মধ্য এবং পূর্ব ভারতের উচ্চভূমি। মধ্য এবং পূর্ব ভারতের উচ্চভূমি। নিচের যে পোর্শনটা, এই পোর্শনটাকে বলা হয় ডেকান প্ল্যাটো রিজিয়ন, দাক্ষিণাত্যের মালভূমি। এইটা হচ্ছে মধ্য এবং পূর্ব ভারতের উচ্চভূমি। এই পোর্শনটাকে বলা হয় দাক্ষিণাত্যের মালভূমি। ঠিক আছে, দুটো ভাগে ভাগ করা যায়। আচ্ছা, এরপর যেগুলো আমি বলবো সেগুলো পুরোটা এখানে লেখা রয়েছে, এটা হচ্ছে বাংলা ভাষায় লেখা রয়েছে। প্রত্যেকটা মালভূমি, প্রত্যেকটা পর্বত কি কি রয়েছে, কোথায় তার উচ্চতা কি রকম, এখানে পুরোটা বাংলা ভাষায় লেখা রয়েছে, পুরোটা বাংলা ভাষায় লেখা রয়েছে। এবং এখান থেকে জিনিসটা ইংলিশেও লেখা রয়েছে। কোথায় গেল ইংলিশ? এখান থেকে জিনিসটা ইংলিশেও লেখা রয়েছে। কি ও ওটা কিছু সাজেশন কোশ্চেন আলোচনা কর।
আমি যেগুলো আলোচনা করছি সেগুলো সবকটাই কোশ্চেন ওরিয়েন্টেডই করছি। আমাকে লিখেছে ম্যাম কিছু সাজেশন কোশ্চেন আলোচনা, আচ্ছা করো লিখেছো বোধহয়, ক আর র লিখেছো, করই ধরে নিচ্ছি, কর আর ধরছি না। যাই হোক বাবু, আমি এখানে যে কটা কোশ্চেন, আমি যে কটা পয়েন্ট বলছি প্রত্যেকটা সাজেস্টেড কোশ্চেনই বলছি। তোমরা একটুখানি যদি কষ্ট করে কোশ্চেন দেখো তাহলে এগুলোকেই পাবে, ঠিক আছে? আমি সাজেস্টেড কোশ্চেনই বলছি। যেগুলো আমি বলছিলাম এই জায়গাতে বেঙ্গলিতে রয়েছে, আর এখান থেকে জিনিসটা তোমরা ইংলিশে পেয়ে যাবে, তো দুটো ভাষাতেই এখানে দেওয়া রয়েছে। আমি এখন যেগুলো বলবো সেগুলো কোনো পিপিটি ধরে বলবো না, শুধু ছবি ধরে বলবো, তাই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা দুটো ভাষাতেই লেখা রয়েছে। চলো ফার্স্টে আসছি, এখানে কি কি পাহাড় পর্বত রয়েছে, ঠিক আছে? লিখবো ম্যাম এখন যেটা বলবেন লিখতে পারো, আমি জাস্ট পয়েন্ট করে করেই বলবো, এগুলোই ইম্পর্টেন্ট, এগুলোই ইম্পর্টেন্ট, পয়েন্ট করে করেই বলবো, ঠিক আছে? দেখো ফার্স্টে হচ্ছে এইটা, এই অঞ্চলের সব থেকে ইম্পর্টেন্ট পাহাড় আরাবল্লী, এই এই অঞ্চলের সব থেকে ইম্পর্টেন্ট পাহাড় আরাবল্লী। আরাবল্লী কোথা থেকে কোথায় পর্যন্ত বিস্তৃত? তোমরা একটা কাজ করো, আমি যেটা বলেছি সেটা নোটসে রয়েছে, বাট স্টিল তোমরা জাস্ট আরাবল্লী লেখো, লিখে লেখো কোথা থেকে কোথায় পর্যন্ত বিস্তৃত, শুধু নামটুকু। আরাবল্লী ভারতবর্ষের প্রাচীনতম ভঙ্গিল পর্বত, যেটা বর্তমানে ক্ষয়জাত পর্বত। ভারতবর্ষের প্রাচীনতম ভঙ্গিল পর্বত, বর্তমানে এটা একটা ক্ষয়জাত পর্বত, ঠিক আছে? গুজরাটের এন্ড থেকে শুরু করে, গুজরাট থেকে শুরু করে এটা দিল্লি রিচ পর্যন্ত বিস্তৃত। DELHIRIDGE, দিল্লি রিচ, দিল্লি রিচ পর্যন্ত এটা বিস্তৃত। গুজরাট থেকে শুরু করে দিল্লি রিচ পর্যন্ত বিস্তৃত, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, এটা সব থেকে পুরানো ভঙ্গিল পর্বত, যেটা বর্তমানে ক্ষয়জাত পর্বত। সব থেকে পুরানো ভঙ্গিল পর্বত, বর্তমানে ক্ষয়জাত পর্বত, ঠিক আছে? ওকে। 3 নম্বর, সর্বোচ্চ শৃঙ্গ। সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট আবু, মানে গুরু শিখর, মাউন্ট আবুতে অবস্থিত গুরু শিখর এখানকার সর্বোচ্চ শৃঙ্গ। গুরু শিখর, গুরু শিখর সর্বোচ্চ শৃঙ্গ। আমি যেগুলো বলছি সেগুলো তোমরা যদি চাও এখানে পুরোটা লেখা রয়েছে, ঠিক আছে? যা যা আমি বলছি সেটা সবটা এখানে লেখা রয়েছে, বাট তবু আমি তোমাদেরকে পয়েন্ট করে দিলাম এর বাইরে কিছু লাগবে না বলে। তো ফার্স্টে গেল এখান থেকে আমাদের আরাবল্লী, ওকে? সেকেন্ড এসো, সেকেন্ডে এটা হচ্ছে বিন্ধ্য, এটা হচ্ছে বিন্ধ্য পর্বত। এটা কোথা থেকে কোথায় পর্যন্ত বিস্তৃত? এটা হচ্ছে গুজরাট থেকে স্টার্ট করে একেবারে ছত্তিশগড় এন্ড পর্যন্ত বিস্তৃত। গুজরাট থেকে স্টার্ট করে ছত্তিশগড় এন্ড পর্যন্ত বিস্তৃত। বিন্ধ্যা আর সাতপুরা এই দুটো হচ্ছে দুটো স্তূপ পর্বত। বিন্ধ্যা পর্বত এবং সাতপুরা পর্বত এই দুটো হচ্ছে দুটো স্তূপ পর্বত। দিল্লি রিচ কোন রিজিয়নটা একটু বলবেন? দিল্লি তার আউটস্কার্ট, দিল্লিতে তো কোনো পাহাড় নেই, যদি তুমি দিল্লিতে যাও দিল্লিতে গিয়ে তুমি পাহাড় দেখতে পাবে না, দিল্লির আউটস্কার্ট ওটা দিল্লি রিজ, ঠিক আছে? দিল্লি থেকে যদি তুমি আরো 400-500 কিলোমিটার চলে যাও আউটস্কার্ট ওই জায়গাটাকে বলে, ওকে? আচ্ছা, বিন্ধ্যা এবং সাতপুরা এই দুটো হচ্ছে, এই দুটো হচ্ছে আমাদের দুটো স্তূপ পর্বত, যেটাকে বলা হয় ব্লক মাউন্টেন। কি করছে জিনিসটা, ব্যাপারটা কি হচ্ছে, ধরো একটা ব্লক রয়েছে, ধরো একটা ব্লক রয়েছে, ঠিক আছে? ব্লক মানে কি, আমি শিলাস্তর মিন করছি, শিলাস্তর রয়েছে, ঠিক আছে? একটা শিলাস্তর রয়েছে। ভারতের উচ্চতম পাহাড় কালকে এতবার করে বললাম, বাবু বলো তো ভারতের হাইস্ট পিক কোনটা? ভারতের হাইস্ট পিক কোনটা কেউ বলতে পারবে? কালকে আমি এতবার করে বললাম, ভারতের হাইস্ট পিক কি একটু বলো তো বাবা। কেটু, আগের দিনে ক্লাসটা দেখে নাও, অনেকবার বলে ফেলেছি, সবাই তোমাকে উত্তর দিয়ে দিচ্ছে, ভেরি গুড। চলো, ধরো একটা শিলাস্তর রয়েছে, ঠিক আছে? একটা শিলাস্তর রয়েছে, তার মধ্যে কিছু করে ফাটলের সৃষ্টি হলো, এবার ফাটল দেখা গেল, ঠিক আছে? ফাটলের সৃষ্টি হওয়াতে এই যে পার্টটা ছিল, এই যে পার্টটা ছিল সেটা অ্যাজ ইট ইজ রয়ে গেছে, এটাতে কোনো অসুবিধা হয়নি। এই যে পার্টটা ছিল
সেই পার্টটাও অ্যাজ ইট ইজ রয়ে গেছে, সেই পার্টটাও অ্যাজ ইট ইজ রয়ে গেছে, সেখানেও কোনো প্রবলেম হয়নি। বাকি এই যে মাঝের পার্টটা ছিল সেটা কি করেছে, সেটা বসে গেছে। তো এই যে পার্টটা সেটা এখান থেকে এরকম করে বসে গেছে, ঠিক আছে। এবার এইটা উঁচু, এটাও উঁচু, এটা নিচু, এই যে পোর্শনটা এটা হয়ে গেল ব্লক মাউন্টেন, এটা হয়ে গেল পর্বত, স্তূপ পর্বত, এটাও হয়ে গেল স্তূপ পর্বত, ব্লক মাউন্টেন। এর মাঝের পোর্শন যেটা ধসে গেছে, যেটা বসে গেছে, সেটা হয়ে যাচ্ছে রিফট ভ্যালি বা গ্রস্ত উপত্যকা। এটা হচ্ছে বিন্ধ্য, এটা হচ্ছে সাতপুরা। বিন্ধ্য এবং সাতপুরার মাঝে অবস্থিত গ্রস্ত উপত্যকা। বিন্ধ্যটাও একটা স্তূপ পর্বত, সাতপুরাটাও একটা স্তূপ পর্বত, দুটো পর্বতের মাঝে অবস্থিত গ্রস্ত উপত্যকা। বুঝতে পারলে? বুঝতে পেরেছো? আগের দিন ক্লাস হয়নি বাবু, আমি ক্লাস নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু ক্লাসটা অ্যাসাইন করা হয়নি। ওই ক্লাসটা আমি শনিবার দিন নিয়ে নেবো। ভ্যালিটা হচ্ছে রিফট ভ্যালি, RIFT, রিফট, RIFT, রিফট ভ্যালি বলা হয়, যেটাকে গ্রস্ত উপত্যকা বলা হয়। তো এটা হয়ে যাচ্ছে বিন্ধ্যা, ঠিক আছে। বিন্ধ্যা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুডউইল বা সদ্ভাবনা। গতকালে আমার ক্লাসটা হয়নি। বিন্ধ্যা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুডউইল বা সদ্ভাবনা। গুডউইল, গুড ভালো, উইল মানে ইচ্ছা, তো সদ হিন্দিতে বলে সদ্ভাবনা। ওকে, এটা হয়ে যাচ্ছে সাতপুরা, এটা হচ্ছে সাতপুরা। বিন্ধ্য এবং সাতপুরা দুটোই ব্লক মাউন্টেন, এটা আছে সাতপুরা। সাতপুরা সর্বোচ্চ শৃঙ্গ কি? ধূপগড়। সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। এটা গুজরাট থেকে শুরু করে মধ্যপ্রদেশ পর্যন্ত, শুধু সাতপুরাটা গুজরাট থেকে শুরু করে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। সাতপুরার পাশে এটা হচ্ছে মহাদেব, সাতপুরার পাশে এটা আছে মহাদেব, মহাদেব পর্বত, মহাদেব। মহাদেবের লিখে রাখো, মহাদেবের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পঞ্চমারি, PANCHAMARI, পঞ্চমারি। বাংলাতে বললে পঞ্চমারি হয়ে যায়, তো পঞ্চমারি আমি লিখলাম, পঞ্চমারি, ঠিক আছে। পঞ্চমারিকে বলা হয় কুইন অফ সাতপুরা, পঞ্চমারিকে বলা হয় কুইন অফ সাতপুরা, সাতপুরার রানী। মহাকালের সর্বোচ্চ শৃঙ্গ পঞ্চমারি, তাকে বলা হয় কুইন অফ সাতপুরা, সাতপুরার রানী বলা হয়। ওকে, আর একটা এখানে অবস্থিত, সেটা হচ্ছে মহাকাল, এটা হচ্ছে মহাকাল পর্বত। এটা সাতপুরা, এটা মহাদেব, এটা মহাকাল। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক। অমরকণ্টক যেখান থেকে নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে, সোন নদী উৎপত্তি লাভ করেছে। অমরকণ্টক সেখান থেকে সোন নদী, নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে। সাতপুরাটার এরিয়াটার নাম, সাতপুরাটা কি এরিয়াটার নাম? না, সাতপুরাটা হচ্ছে ফার্স্ট অফ অল এই যে পাহাড়টা, সেটা সাতপুরা, এন্ড দ্য টোটাল রেঞ্জ ইজ কল্ড সাতপুরা রেঞ্জ। এই টোটাল রেঞ্জটাকে সাতপুরা রেঞ্জ বলা হয়। সাতপুরা, মহাদেব, মহাকাল, তিনটে পর্বতকে একসাথে বলা হয় সাতপুরা রেঞ্জ। এই কারণে মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ পঞ্চমারি, দ্যাট ইজ কল্ড কুইন অফ সাতপুরা, কারণ পুরোটা নিয়ে একসাথে হচ্ছে সাতপুরা মাউন্টেন রেঞ্জ। এই ছোটটা হচ্ছে সাতপুরা পাহাড়, এটা হচ্ছে সাতপুর মহাদেব হিলস, এটা হচ্ছে মহাকাল হিলস, এন্ড দ্য হোল থিং ইজ কল্ড দ্য মাউন্টেন রেঞ্জ, সাতপুরা মাউন্টেন রেঞ্জ। তাপ্তি নদী কোথা থেকে উৎপত্তি লাভ করে, তাপ্তি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? তাপ্তি নদী উৎপত্তি লাভ করেছে মুলতাই পাহাড় থেকে, মুলতাই পাহাড় থেকে। ওটা আমি রিভারের ক্লাসে পড়াবো।
ঠিক আছে, এটা সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়, এটা হচ্ছে পঞ্চমারি, আর ওটা হচ্ছে মহাকাল। মহাকাল থেকে নর্মদা উৎপত্তি লাভ করেছে, সোন নদী করেছে অমরকণ্টক থেকেই, আর মহাকাল থেকে মহানদীও করেছে, বাট নট ইন দ্য এক্সাক্ট সেম পজিশন। ক্লিয়ার? বুঝেছো? বুঝেছো? রিভারে ক্লাস করাচ্ছি না, রিভারে ক্লাস একটু ওয়েট করো, যখন রিভারে ক্লাস হবে তখন করাবো। মাহি নদী উৎপত্তি লাভ করেছে বিন্দা রেঞ্জ থেকে এবং খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। রিভারের ক্লাসে আমি এখন করাচ্ছি না, রিভার নিয়ে এখন জাস্ট এইটুকু আগে বুঝে নাও যে বুঝেছো কিনা। কোনটা আরেকবার বলবো? কোনটা আরেকবার বলবো? মহাকালের সর্বোচ্চ শৃঙ্গ কি কেউ বলতে পারবে? মহাকালের সর্বোচ্চ শৃঙ্গ কি কেউ বলতে পারবে? একজন জিজ্ঞেস করেছে। বাকিরা বলো তো, মহাকালের সর্বোচ্চ শৃঙ্গ কি? মহাকালের সর্বোচ্চ শৃঙ্গ পেয়ে গেলে, তাহলে তুমি শোনোনি, বাকিরা শুনেছে। ওকে, আর কি প্রশ্ন ছিল? ভেরি গুড, ভেরি গুড। আর কি প্রশ্ন ছিল? সাতপুরা, সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ কি বাবা? সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ কি? অমরকণ্টক হচ্ছে মহাকালের সর্বোচ্চ শৃঙ্গ। অনন্যা ভুল বলেছ। সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ কি? ধূপগড়। ভেরি গুড। সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। ভেরি গুড। ক্লিয়ার? যতটা করেছি বুঝতে পেরেছো? ক্ষয়জাত পর্বত ইরোডেড মাউন্টেন হবে, ইরোডেড মাউন্টেন। সাতপুরা কোন রাজ্যে অবস্থিত? বাকিরা বলো তো, সাতপুরা কোন রাজ্যে অবস্থিত? সাতপুরা কোন রাজ্যে অবস্থিত বাবা? কোথা থেকে শুরু করে কোথা পর্যন্ত? গুজরাট টু এমপি। যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করছো সেগুলো আমি অলরেডি বলে দিয়েছি, বাকি সবাই শুনে ফেলেছে। তোমরা কি করছিলে তখন? ফোন দেখছিলে? যদি এটা শেষ না হয় তাহলে এটাই করাবো, আর কি। ক্লিয়ার? ডান? শুধু এই পাহাড়গুলো হলো। আচ্ছা, আরো কিছুটা পাহাড় বাকি আছে, পাহাড়গুলোটা আগে বলে দিই, তারপরে বাকিটাতে যাব। ঠিক আছে? দক্ষিণে যে পাহাড়গুলো রয়েছে, প্রথমে এটা হয়ে যাচ্ছে ওয়েস্টার্ন ঘাট। ওয়েস্টার্ন ঘাট, পশ্চিম ঘাট পর্বত। পশ্চিম ঘাট পর্বত, পশ্চিম ঘাট পর্বত পুরো গুজরাট থেকে শুরু করে, গুজরাট লিখে রাখতে চাইলে লিখে রাখো, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকা, কেরালা, তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকা, কেরালা, তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত, সেটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট পর্বত। ওয়েস্টার্ন ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাই মুদি। ওয়েস্টার্ন ঘাটে, এটা কি আজকে করবে না নেক্সট ডে করবে? তোমাদের কি পরের ক্লাস আছে? তোমাদের কি এরপরে ক্লাস আছে? তাহলে আমার শেষ হবে না, তাহলে এত পর্যন্ত থাক। ওয়েস্টার্ন ঘাট থেকে আমি নেক্সট ডে করাবো।
ওয়েস্টার্ন ঘাট থেকে আমি নেক্সট ডে করাবো। বলো আজকে কোনো জিনিসে কারোর কোথাও ডাউট আছে? কোনো জিনিসে কারোর কোথাও ডাউট, কারোর কোনো প্রশ্ন? কোনো জিনিসে কারোর কোথাও ডাউট, কারোর কোথাও প্রশ্ন? এটা শেষ হয়নি যেহেতু এটাকেই কন্টিনিউ করব শনিবার দিন। কারোর কোথাও ডাউট আছে, কারোর কোনো প্রশ্ন আছে? যে বইটার কথা বলছিলাম, আড্ডার অ্যাপটাতে যাবে, অ্যাপটাতে গিয়ে দেখছি কোথায় রয়েছে, স্টোরে যাবে, স্টোরে গিয়ে বুকস, প্রিন্টেড বুকসে যাবে, আড্ডার অ্যাপ, তারপর স্টোর, তারপর প্রিন্টেড বুকস, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 বাপরে কোথায় গেল, 20 21, এইখানে যে বইগুলো রয়েছে প্রিন্টেড বুকস এর মধ্যে গিয়ে অনেকটা স্ক্রল করবে, হ্যাঁ প্রচুর লেভেলে স্ক্রল করবে, সেখানে গিয়ে দেখতে পাবে এখানে রয়েছে বৈচিত্র্যময় ভারত, দেখতে পাচ্ছ বৈচিত্র্যময় ভারত, এই বইটা, এটা আমার লেখা, এইটাকে তোমরা নিতে পারো, প্রাইস কোডটা ইউজ করলে, Y26 এর কোডটা ইউজ করলে একটু কম পড়বে। ওকে, WBCS লেভেল, WBCS লেভেল। যদি বইটা কেনো নোটসটা দরকার লাগবে না, কারণ বইতে আরো ডিটেলস রয়েছে, আর নোটসটা হচ্ছে পুরো আমি পরীক্ষা ওরিয়েন্টেড যেগুলো লাগে সেগুলোকে দিয়েছি। আমার ওয়াইটি ক্লাসের মধ্যে পেয়ে যাবে পূজা, ওয়াইটি ক্লাস একবার দেখে নাও, ওয়াইটি ক্লাসের মধ্যে নাম্বার পেয়ে যাবে। ওকে রিনা, কোনটা আর একবার বলবো? একবার না হয় দেখে নাও ক্লাসটা রেকর্ডেড। এনটিপিসির জন্য আমার নোটস এনাফ, এনটিপিসির জন্য আমার নোটস এনাফ। আমার নাম সৌমা, SOUMA, সোমা নয়, আমার নাম সৌমা। একটা করে ক্লাসের চ্যাপ্টার বইয়ের পড়লেই হবে তো? হ্যাঁ একদম। চলো টাটা, কাল দেখা হচ্ছে আবার, ঠিক আছে 1টার সময়, টাটা। ক্লাস বুঝতে পেরেছো সবাই? ক্লাস ভালো লেগেছে? ক্লাস বুঝতে পেরেছো? ভালো লেগেছে? চলো।